সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, প্রথমে আপনাদের সকলের মঙ্গল কামনায়, কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সেটাই কামনা করি, প্রার্থনা করি। ঘোষণা দিয়েই লাইভে এসেছি দ্বিতীয়বারের মতো, এবং প্রসঙ্গটি নিশ্চয়ই আপনারা জানেন। যাকে নিয়ে পরপর আলোচনা করবার চেষ্টা করছি, পুরো বিষয়টা বুঝবার চেষ্টা করছি। বর্তমান সময়ের যেটা আলোচিত, সমালোচিত ঘটনা আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাস্পদ এবং দেশে বিদেশে ব্যাপক পরিসরে যিনি পরিচিত, যিনি দুধাঙ্গ সাধক নামে অত্যধিক খ্যাতি অর্জন করেছেন সমগ্র বৌদ্ধ সমাজে, শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মহাতেরো মহোদয়। আজকেও একটু বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্যে মূলত লাইভে এসেছি। আশা করছি আপনারাও অনেকে আছেন, থাকবেন। আমি সরাসরি একটু যে কারণে আসা আলোচনায় চলে যাই, মূল গর্ভে প্রবেশ করতে চাই। আপনাদের একটু স্মরণ করিয়ে দিই দুদিন আগের কথা। আপনারা জানেন গত 13 তারিখ, 13 জুলাই শ্রদ্ধেয় ভান্তের মরদেহ নিজের ধ্যান কুটির থেকে বান্দরবান, যেটি আর্য গুহা ধ্যান কুটির নামে পরিচিত ওনার কুটির, সেখান থেকেই ওনার মরদেহ উদ্ধার করা হয়েছে 13 তারিখ। এবং সেদিনেই লাশের ময়না তদন্ত, যাকে পোস্টমর্টেম বলা হয়, পোস্টমর্টেম করার জন্য নিয়ে যাওয়া হয়। গতকাল 14 তারিখ, 14 জুলাই লাশের ময়না তদন্ত শেষে, পোস্টমর্টেম শেষে ভান্তের মরদেহ, আমি যতদূর জানি, প্রথমে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আনা হয়। সেখানে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করা হয়, অনিত্য সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে গতকাল ওনার জন্মভূমি ফটিকছড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমান সেখানেই মরদেহ সংরক্ষিত আছে। আমরা প্রথমে শুনেছিলাম আজকে 15 তারিখ, যেহেতু লাশের ময়না তদন্ত হয়েছে, তার উপরে বেশি দিন সংরক্ষণ করবার যে প্রক্রিয়া, সেটা অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। তো আমরা প্রথমে শুনেছিলাম আজকে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া হবে যে কোনো পরিসরে। পরে আবার নিশ্চিত হলাম যোগাযোগের ভিত্তিতে যে আগামী 26 তারিখ ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। প্রথমে একটু ভুলে ছিলাম, অন্ধকারে ছিলাম, ধরে নিয়েছিলাম লাশের ময়না তদন্ত পরে ভান্তের যেটা সাধন পীঠ ছিল অন্তিম শেষ সময় পর্যন্ত, বান্দরবান ওনার সেই আর্য গুহা ধ্যান কুটিরে প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হবে। তো আমি এবং আমরা একটা টিম আজকে ভোর সকালে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো পরবর্তীতে যখন নিশ্চিত হলাম ফটিকছড়িতেই ভান্তেকে রাখা হয়েছে, তখন আর বান্দরবানের উদ্দেশ্যে যাওয়া হয়নি, আমরা সেটা স্থগিত করেছি। কিন্তু আলোচনা একটু করতে চাই, গতবারের সূত্র ধরে আজকেও একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ভান্তের এই মৃত্যুকে নিয়ে, রহস্য ঘেরা এই মৃত্যুকে নিয়ে আমাদের কল্পনা জল্পনা আলোচনার কোনো শেষ নেই।
এবং স্বভাবত নানান কথা আসার যুক্তিকতাও আছে। কারণ কোনো অবস্থাতেই এমন হওয়ার কথা ছিল না, কিন্তু তেমনটা হয়েছে। আমরা সকলে যেটা বিশ্বাস করি, জনতা আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, অনেকের ক্ষেত্রে হতেই পারে বৃক্ষ হয়েছে বলে অনেকের ক্ষেত্রে গিয়ে অনেকে এমন দুর্ঘটনা যে একেবারে কেউ ঘটাতে পারেন না এমনও আমি ধরে বলবো না। কিন্তু আমাদের কথা হলো, যেটা আমরা জোর দিয়ে বিশ্বাস থেকে আস্থা থেকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে, সবাই সেটা করতে পারে না। বিশেষ করে তিনি যদি দুতাঙ্গ সাধক, যার প্রচন্ড রকমের ধৈর্য, সহিষ্ণুতা, প্রচন্ড রকমের মানসিক শক্তি আছে, সেই শ্রদ্ধেয় ডক্টর দীপঙ্কর মহাতেরো মহোদয় এমন কাজ করতে পারে না। এবং মানুষ তার বোকার স্বর্গে বাস করে না, মানুষ তার বোকার স্বর্গে বাস করে না, যে ওনাকে যে অবস্থায় ফাঁস দেয়া অবস্থায়, যে অবস্থা থেকে ওনাকে উদ্ধার করা হয়েছে, সেই ছবিগুলো, দৃশ্যগুলো তো ভাইরাল হয়েছে। এবং সেই অবস্থা তো দেখলে যে কেউ তো বলে দিতে পারে আসলে কি ঘটেছে, এর পেছনে কি রহস্য আছে, তো বোঝাই যায়। তবে একটা জায়গাতে আমরা সবাই আটকে আছি, সেটা হচ্ছে, যেহেতু একটা বিধি ব্যবস্থা আছে, একজন মানুষ যদি মৃত্যুটা কিভাবে হয়েছে সেটা নিশ্চিত হওয়া না যায়, নানান ভাবে অনেক সময় নানান কিছু ঘটে যায়, মানুষটির মৃত্যুটা কিভাবে হয়েছে সেটা জানবার জন্য, নিশ্চিত হবার জন্যে, যেহেতু মেডিকেলি ব্যবস্থা আছে যার নাম আমরা পোস্টমর্টেম তথা লাশের ময়না তদন্ত বলি, সেটা করলে পরে এটা নিশ্চিত হওয়া যায় যে মানুষটার কিভাবে মৃত্যু হলো, ওইটুকু নিশ্চিত হওয়া যায়। তো প্রথম কাজ যেটা হওয়ার কথা, যেটা হওয়া উচিত ছিল, সেটা হয়েছে, ভান্তের পোস্টমর্টেম করা হয়েছে। অর্থাৎ নিশ্চিত হওয়ার যে বিষয়টি ছিল, আমরা সেক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছি, আইনি প্রক্রিয়ার একটা ধাপ এগোনো গেছে। অর্থাৎ শুধু একটি ধাপ না, এটা হচ্ছে পরবর্তীতে নানান ধাপগুলোতে যাওয়ার আগের পূর্ব শর্ত, লাশের ময়না তদন্ত যেটা হয়েছে। কিন্তু সেখানে কিন্তু শেষ হয়ে যায়নি। পোস্টমর্টেম রিপোর্টের উপর ভিত্তি করে আইনি প্রক্রিয়াটা শুরু হয়। এ ফাঁকে আমি একটু কথা বলি যে, নানান পর্যবেক্ষণ থেকে বলছি, অনেকে বলছেন এখনো কেন মামলা করা হলো না, আইনি ব্যবস্থা নেওয়া হলো না। দেখুন, এসব ক্ষেত্রে এসব ক্ষেত্রে একটু আইনি প্রক্রিয়া থাকে, সে প্রক্রিয়া বেয়েই যেতে হয়, একটু ধৈর্য ধরতে হবে। সেটা হচ্ছে, লাশের যে ময়না তদন্ত হলো, পোস্টমর্টেম হলো, সে রিপোর্ট হাতে আসার পরে ওই মৃত্যুর পরপর যে স্থানীয় থানায়, সংশ্লিষ্ট থানায় একটা প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা অপমৃত্যু মামলা সাধারণভাবে করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে আমরা যেটা সবাই আশঙ্কা করছি যে এটা ভান থেকে ষড়যন্ত্র করে মারা হয়েছে, মৃত্যু পরবর্তী সেভাবে ওনাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর ওইটা যখন লাশের ময়না তদন্তেও যখন একইভাবে বিষয়টা মিলে যাবে, প্রমাণ হয়ে যাবে ওনাকে আসলে হত্যা করা হয়েছে, তখন ওই যে প্রাথমিকভাবে নথিভুক্ত করা হয়েছিল অভিযোগটা, অপমৃত্যু মামলা, সেটা কিন্তু হত্যা মামলায় রূপ নেবে। ওই মামলাটাই মূলত হত্যা মামলায় রূপ নেবে। আবার তখন পরিস্থিতি আইনের দিকে মোড় নেবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এবং অপেক্ষা করতে বাধ্য। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে, পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আমার যেটুকু অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতাও আছে, সেখান থেকে যদি আমি বলি, হয়তো
আপনাদেরও অনেকের সেরকম অভিজ্ঞতা আছে। আপনারা জানেন অনেক সময় নানান উদাসীনতা, অবহেলা, তদারকির অভাব, হ্যাঁ? নানান মারপ্যাঁচে পড়ে অনেক দিন সময় লেগে যায়। মাস লেগে যায়, মাসের পর মাস লেগে যায়। সেরকম অনেকের বেলায় হয়েছে যে লাশের ময়নাতদন্ত হয়েছে কিন্তু রিপোর্ট পাওয়া যায় না। আবার দেখুন ওই খবরও পাওয়া যাবে যে প্রশাসন এই মামলার যিনি আয়ু থাকবেন, তিনি যখন সংশ্লিষ্ট হাসপাতাল থেকে তিনি চাইবেন ডাক্তারের কাছে, তখন তারা সেটা দিবেন এবং অন্য কাউকে তারা দিতে বাধ্য নন বা দিতে চান না। সেক্ষেত্রে কি দাঁড়ালো? যে কর্মকর্তার অধীনে সেটি আছে, অভিযুক্ত আছে, এই কেসটা আছে, ওনাকেই তৎপর হয়ে কিন্তু যথাশীঘ্র যথাসময়ে ওখান থেকে ডাক্তারের কাছ থেকে ময়না তদন্ত রিপোর্টটা কিন্তু সংগ্রহ করতে হবে। কিন্তু আমরা কি সে পথে আছি? ভ্রান্তির ক্ষেত্রে কি আমরা সেরকম কোনো সুসংগঠিত আমরা ব্যবস্থা নিতে পেরেছি? আমরা কি সেই বিষয়টা আমলে রেখেছি, গুরুত্ব দিচ্ছি? কে দেবে? এটা এখন বড় প্রশ্ন হলো, এই কাজটা কারা করবে, কে করবে, কারা করছেন? এটা নিয়ে কিন্তু অত্যন্ত মনোযোগী হওয়ার একটা বিষয় আছে। আজকে তিনি যেখানে ছিলেন, যেখানে উনি যার মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ ওনাকে মারা হয়েছে, ওনার মৃত্যু হয়েছে সে বান্দরবানে, আর্য গুহা কুঠিরে। আমার ব্যক্তিগত অভিমত হলো আলাদাভাবে একটা সেল তৈরি করতে হবে। শুধুমাত্র ওখানে যেই বা যারা কিছু মানুষ সংশ্লিষ্ট ছিলেন বান্দরবানে, তাদের এখতিয়ার আছে বলে, অধিকার আছে বলে তাদের উপরে সব বিষয় ছেড়ে দেওয়াটা এই ক্ষেত্রে আমার মনে হয় সমীচীন হবে না, অনেকটা বোকামিও হবে। নানান কারণে, আমি খুব বেশি খোলাসা করছি না আপাতত। প্রথম কথা হচ্ছে, ওনাকে ওনার জন্মস্থান যেখানে ফটিকছড়িতে রাখা হয়েছে, সেই এলাকা থেকে সর্বোচ্চ ভূমিকাটা পালন করতে হবে। তারপরে আরো যাদেরকে যাকে যেখানে লাগে, প্রয়োজনে ভান্তের সেই সাধন পীঠস্থান বান্দরবান থেকেও যাদেরকে লাগে, বড়ুয়া চাকমা যাদেরকে লাগেন, প্রয়োজন হয় সেরকম বিশ্বস্ত কিছু মানুষ নিয়ে একটা সেল বা একটা মোটামুটি পরিসরের একটা টিম করতে অবশ্যই হবে। যাদের কাজ হবে, যে টিমের কাজ হবে, যে লাশের ময়না তদন্ত রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, এটা তদারকি করে, তৎপরতা চালিয়ে অল্প সময়ের মধ্যে এই রিপোর্ট অবশ্যই হাতে নিতে হবে এবং সেটা সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে অ্যাক্টিভেট করে রাখতে হবে। সবসময় ওনাকে তাগাদা দিতেই হবে, ওনাকে দৌড়ের উপর রাখতেই হবে। আর এক্ষেত্রে আমি বিনয়ের সাথে বলতে চাই, আমাদের মাননীয় সংঘ সমাজের কি কোনো ভূমিকা থাকবে না? আমরা কি শুধু ফেসবুকে একটা একটা করে বিবৃতি দিয়ে ক্ষান্ত হয়ে যাব? সবাই যদি দায়সারা দায়িত্ব পালন করেও থাকে, আমাদের বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু সংঘের যে সর্বোচ্চ যে সাংঘিক প্রতিষ্ঠান সংঘরাজ ভিক্ষু মহাসভা, কি আমরা কি দায় এড়াতে পারি? আমাদের সংগঠনে মহাসভার দায়িত্বে যারা আছেন, আমরা কি মহাসভা কি দায়িত্ব এড়াতে পারেন? সেখান থেকে কি ভূমিকাটা নেওয়া হচ্ছে আমরা কিন্তু এখনো জানতে পারিনি। আমি জানি না আমরা জানার চেষ্টা করিনি বলে জানতে পারিনি, না আসলে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে মহাসভার পক্ষ থেকে আসলে সেটা আমরা জানতে পারিনি। সেটা যদি হয়, এটা কিন্তু উচিত হবে না। ওনার সুনির্দিষ্ট বিহার ছিল না, দায়ক দায়িকা ছিল না, এটা যেমন ঠিক, তিনি তো সংঘের একজন সদস্য এবং গুরুত্বপূর্ণ আলোকিত একজন সাংঘিক ব্যক্তিত্ব, একজন বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব। তিনি সেই পথে না গেলে, সেই জীবন, সেই জায়গা বেছে না নিলে, আমাদের সাথে থাকলে তিনি সবার 10 জনের মধ্যে একজন হয়ে থাকতেন। তিনি যে কোনো স্থানে, যে কোনো বিহারে ওনার কিন্তু স্থান হতো। তিনি এইসব ছেড়ে তিনি প্রকৃত ভিক্ষুদের স্বাদ
ভিক্ষু জীবনের সেই স্বাদ গ্রহণ করবার জন্য কিন্তু তিনি অরণ্যচারী হয়েছিলেন। এ কথা আমরা ভুলে গেলে চলবে না, যেটা আমরা সকলে পারবো না, পারছি না। অনেক কারণ, ইচ্ছা থাকলে অনেক সময় আমরা পারছি না অনেক। তো সেক্ষেত্রে গিয়ে সুনির্দিষ্ট কারো উপর ছেড়ে না দিয়ে আমাদের সবাইকে তো এটা নিয়ে সতর্ক হতে হবে। বিশেষ করে সংঘ সমাজ মাননীয়, যার সংঘ সমাজের যে একটা নেতৃত্ব আছে, যার দিকে সবাই চেয়ে আছে, মহাসভা, মহাসভার পক্ষ থেকেও তো সেরকম একটা উদ্যোগ নিতে হবে। বিশেষ করে এই যাদের দ্বারা সম্ভব, এরকম সংঘের মধ্যে মহাসভার পক্ষ থেকে একটা ছোট সেল, 2-4-5 জনের শুধু এটা নিয়ে পড়ে থাকার জন্য একটা সেল তো করা যায়। সেরকম কোনো সংবাদ কিন্তু এখনো বৌদ্ধ সমাজ পাইনি, আমরা পাইনি। আমাদের মধ্যে এমনও আছে ভিক্ষু সংঘ, বিশেষ করে মহাসভার পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, এটা নিয়ে খোদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবর এটা যোগাযোগ করে যে লাশের ময়না তদন্ত 24 ঘন্টার মধ্যে উপস্থিত করা, হাজির করা সম্ভব, সে লাশের ময়না তদন্ত শুধু আমাদের তদারকির অভাবে, আমাদের দায়সারা কাজের বা নেতৃত্বের দোষে এটা যদি দিনের পর দিন লেগে যায়, আমরা কি এটা ভেবেছি এটা এখন যেভাবে মাঠ গরম আছে এ ধরনের একটা জঘন্যতম ঘটনার বিপরীতে কিছুদিন যখন হয়ে যাবে, এটা যখন মাস গড়াবে, এটা ধীরে 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 কিন্তু তিত হয়ে যাবে, গুরুত্ব হারাবে। সেটা করতে দেওয়া কি উচিত হবে? লাশের ময়নাতদন্ত যেহেতু হয়েছে, সেটার একটা ফলাফল কি আসছে, পজিটিভ নেগেটিভ, এটার জন্য সবাই মুখিয়ে আছে। অনেকে সেটার জন্য কোনো কর্মসূচি দিতে পারছে না, বা অনেকে দুদুল্যমান অবস্থায় আছে, পরিস্থিতি কোন দিকে যায়। তো সেক্ষেত্রে গিয়ে আমি মনে করি টপ প্রায়োরিটি, সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে স্বল্প সময়ের মধ্যে যে কোনো ভাবে আপনার যোগাযোগ রেখে, জারি রেখে লাশের ময়না তদন্ত রিপোর্ট সহসা এটা কিন্তু নিতে হবে, এবং এটা করার প্রচুর সুযোগ আছে। এখন আপনারা আছেন বলে, আমাদের মতো ছোটখাটো আমরা যারা আছি, আমরা কিন্তু অনেকটা এটা নিয়ে খুব বেশি আমরা আগ বাড়িয়ে আমরা কিছু করতে পারছি। কারণ আপনারা বড়জনেরা আছেন, নেতৃত্বে স্থানীয় আছেন আপনারা, হ্যাঁ, আপনারা দেখবেন, করবেন, আমরা সেই আশায় অনেক সময় মুখিয়ে থাকি আপনাদের দিকে। কিন্তু আপনারা কি করতেছেন, করছেন, দায়িত্ব নিয়েছেন, নিচ্ছেন, কিছু ভেবেছেন? না ভাবলে কেন ভাববেন না? কেন ভাববেন না? আমি বিনয়ের সাথে বলবো, আমাদের আহ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে এই বিষয়ে যাতে আলাদাভাবে একটা তাগিদ আসে, গুরুত্ব দেয়া হয়, উদ্যোগ নেওয়া হয়। আমি এই এই ময়না তদন্তের বিষয়টা রেখে আরেকটু আমার আলোচনার ছোট ছোট আজকে আরো কয়েকটা পয়েন্ট আছে, দিক আছে, আমি এগুলোতে একটু যেতে চাচ্ছি। লাশের ময়না তদন্ত রিপোর্ট হাতে আসার পরে আমরা তো পুরোই আশাবাদী যে এটা হত্যা প্রমাণিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এটাও কিন্তু আহ, অপ্রিয় হলেও সত্য বলে রাখছি, লাশের ময়না তদন্ত রিপোর্টেও 9/6 হয়, দুর্নীতি হয়। এটা নিয়ে আমরা কি, এত সুযোগ থাকার পরেও আমরা কি সেটা নিয়ে শুরু থেকে আমরা কি তৎপর আছি? এই রিপোর্টের উপর কি সর্বোচ্চ একটা, যারা দায়িত্বে আছেন তারা যাতে একটা এটা নিয়ে তৎপরতায় থাকেন। এটা যে একটা সেন্সিটিভ বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে, এটা জনগণের অসংখ্য মানুষের, গোটা একটা সম্প্রদায় জাতিগোষ্ঠীর এটা অনুভূতির জায়গাতে, ধর্মীয় অনুভূতির জায়গাতে এটা ধাক্কা লেগেছে। এটা কি তাদের কাছে বার্তাটা গেছে, যারা এটা নিয়ে কাজ করবেন, যারা এটা নিয়ে ভয় পাবেন 9/6 করতে? এই প্রেশার, এই চাপ কি আমরা জারি রাখতে পেরেছি? এই বিষয়গুলো আমাদের কিন্তু গুরুত্ব দিতে হবে। আর পরবর্তী যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আইনি পদক্ষেপে যদি যেতে হয়, আইনি ব্যবস্থা একেবারে বিনা অর্থে, বিনা ফিসে, বিনা ফিতে, বিনা খরচে যত আইনি সহযোগিতা লাগে, আপনারা কি মনে করেন ডক্টর এফ দীপঙ্কর মহাতেরো ভান্তের এই জঘন্যতম ঘটনার জন্য আইনি সহযোগিতা পেতে কোথাও ব্যাক পেতে হবে? অসংখ্য জন বেরিয়ে যাবে, জাতি ধর্ম নির্বিশেষে বেরিয়ে যাবে। এখনো অনেকে একেবারে হাত ধুয়ে বসে আছে।
আমরা সেদিক দিকেও ভাবতে হচ্ছে না। হ্যাঁ, আইনি পদক্ষেপ নিতে হলে এই আইনি লড়াই যেটা লড়তে হবে দোষীদের আইনের আওতায় আনার জন্য, সেক্ষেত্রে আইনি সহযোগিতা পেতে অন্তত বেগ পেতে হবে না। এই নিশ্চয়তা অন্তত আমরা দিতে পারি, সে ভরসা মানুষের উপর মানুষ হিসেবে আমাদের আছে। বাকি যে কথাটা বলতে চাই, ইদানিং কিছু কুতর্ক, আমি বিতর্ক বলবো না, কিছু কুতর্ক দেখে খুবই হতাশ হচ্ছি, লজ্জা পাচ্ছি। আমরা কোথায় এখন এরকম একটা জঘন্যতম ঘটনার বিষয়ে আমরা যে একতাবদ্ধ হয়ে সবাই, হ্যাঁ, আমরা নানান ভেদাভেদ মতানৈক্য ভুলে এক কাতারে এসে এই জঘন্যতম ঘটনার প্রতিকার চাইবো যেখানে, সেখানে আমরা এখন কি বলছি? পাহাড়ি বাঙালি, বড়ুয়া, চাকমা, মারমা, রাখাইন, এখন আবার সেই কুতর্কগুলো সামনে চলে আসছে। এখানে কেন এই কুতর্কগুলো আসবে? এই কুতর্কগুলো কেন এখানে আসবে? একজন বৌদ্ধ ভিক্ষু এখানে এখানে ওনার পরিচয় বড়ুয়া, চাকমা, রাখাইন, মারমা, তঞ্চঙ্গা, পাহাড়ি বাঙালি বৌদ্ধ ভিক্ষু নয়, তিনি সবার ভিক্ষু। আমরা ভিক্ষু হওয়ার পরে আমরা কোনো নির্দিষ্ট এলাকার কোনো গোত্রের থাকি না, সার্বজনীন হয়ে যায়। এটা তো আমরা সবাই জানার কথা। সঙ্গে যখন আমরা প্রবেশ করি, এখানে আর ব্যক্তিগত বা বলতে আর কিছুই থাকে না, সুনির্দিষ্ট কোনো গোত্র বলতে কিছু থাকে না। এই যেমন ধরেন, অসংখ্য নদী ছড়িয়ে ছিটিয়ে আছে, নদী আর সাগর। এই নদী, অসংখ্য নদী আর সাগর যখন সমুদ্রে গিয়ে মিলিত হয়, আর কোনো নদী নদী আর সাগরের কি কোনো পরিচয় থাকে? একটাই পরিচয় হয়ে যায়, সমুদ্র। ঠিক একইভাবে আমরা যে সম্প্রদায়, গোত্র, বংশ, পরিবার থেকে আসি না কেন, যখনই আমরা সঙ্গে প্রবেশ করি, আমাদের একটাই পরিচয়, আমরা সঙ্ঘ সদস্য, আমরা বৌদ্ধ ভিক্ষু, বৌদ্ধ ধর্মীয় গুরু, আমরা সার্বজনীন হয়ে যাই। সবার কল্যাণে আমাদেরকে নিজেদেরকে বিলিয়ে দিতে হয়। এটাই তো আমাদের ধর্মতা। আজকে আমরা সেই আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা কুতর্কে লিপ্ত হয়েছি। এটা কি আমাদের সাজে? আমি তো অবাক। কেউ কেউ লিখছে একটা আপদ বিদায় হয়েছে, মানে পাহাড় থেকে। মানুষ মানুষ মানুষের জন্য মানুষ এমন চিন্তা ভাবনা করতে পারে আজকের দিনে? একজন শত্রু যদি মৃত্যুবরণ করে মারা যায়, আরেকজন শত্রু তার জন্য দুঃখ প্রকাশ করে অনুতপ্ত হয়, সেটা করতে না পারলে নিদেন পক্ষে মৌনতা অবলম্বন করে, কেউ লম্পজম্প করে আস্ফালন করে বলে মরে গিয়েছে, ভালো হয়েছে। আমরা কোথায় আছি? আমরা মানুষ হতে পেরেছি এখনো? আর একদল আমরা বলছি যে বড়ুয়া বৌদ্ধদের মধ্যে অনেকে যে বড়ুয়া ভান্তে এই জন্য মেরে ফেলেছে। আমরা এটা বলে গেলে চলবে না। তিনি যেখানে ছিলেন, আমরা বড়ুয়া বৌদ্ধ বেশি ছিল না সেখানে। তিনি রাঙামাটিতে ছিলেন, সেখানে বান্দরবনে আসছেন, ওখানে ওখানে আদিবাসী বৌদ্ধ যারা আছে, চাকমা, মারমা, হ্যাঁ, তঞ্চঙ্গা থেকে আরম্ভ করে আদিবাসীদের যারা যারা ওখানে আছে, সকল সম্প্রদায় আদিবাসী বৌদ্ধদের মধ্যে তারাই তো ওনাকে এই চতুর্প্রত্যয় দিয়ে, হ্যাঁ, আশ্রয় প্রশ্রয় দিয়ে, পূজা বন্দনা করে, তারাই তো ওনাকে ওখানে আগলে রেখেছেন। এটা কি এটা কি মিথ্যা? এটা কি অস্বীকার করার কোনো জো আছে? যে আজকে যে কোনো এরকম একটা ঘটনা ঘটলো, তখন আমরা অনেকে বিচার করছি বড়ুয়া ভিক্ষু বলে সেখানে এরকম হয়েছে। আমি আমরা একসাথে সবকিছু বলে ফেলতে পারছি না। ওখানে আসলে কি হচ্ছে, কি হয়েছে, পরিস্থিতি কি, পারিপার্শ্বিকতা কি, আজকে সেখানে কোন পরিস্থিতির উদ্ভব হয়েছে, আমি পর্যায়ক্রমে বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করব। হয়তো আজকে একসাথে সবগুলো বলছি না, কিন্তু এই দুর্ভাবনাগুলো আমাদের ত্যাগ করতে হবে। কি, যে আমরা যারা এখনো ওখানে, অনেকে কেউ কেউ বলছে যে উনি এখান থেকে বিদায় হয়েছেন, ভালো হয়েছে। আবার বড়ুয়াদের মধ্যে অনেকে বলছি বড়ুয়া ভিক্ষু বলে সেখানে এরকম একটা ঘটনার শিকার হলো। না, আপনাকে ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট সবকিছু টলিয়ে দেখতে হবে। হ্যাঁ, এগুলো করতে কি হচ্ছে, এটা আমাদের ভাবনা যে ভুল, আমি পর্যায়ক্রমে সেটা প্রমাণ করে দেব।
আজকে হয়তো সব কথা বলছি না, কিন্তু বিনয়ের সাথে অনুরোধ করব, এই দুর্ভাবনা, দুশ্চিন্তা, কুতর্ক যেগুলো আমরা করছি না, দয়া করে আমাদের এগুলোর এখন কিন্তু সময় নয়, ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং এগুলোর কোনো যুক্তিকতাও নাই, বিন্দু বিসর্গ, কোনো বিন্দু বিসর্গ, কোনো যুক্তিকতাও নাই। এখন আমাদের একটাই কাজ, একজন ধর্মগুরু, একজন ভিক্ষু, যিনি কিনা ধর্ম প্রচারের মাধ্যমে সবার কল্যাণ করতে চেয়েছেন, তিনি তিনি ওখানে না গিয়ে ঝুঁকি আছে না, এটা জেনেও ঝুঁকি না নিয়ে ওখানে না থেকে, তিনি, আমরা যারা সমতলে আছি, দিব্যি ভোগ বিলাস আলিশান জীবন যাপন করছি, হ্যাঁ, আমাদের ওনার তুলনায় আমাদের কি এমন যোগ্যতা আছে? তো আমাদের জায়গায় উনি আসলে, ওনার কি এগুলোর অভাব হতো? তিনি এগুলি পিছনে ফেলে ওখানে গেলেন কেন? আমরা কেন সেটাকে বড় করে দেখতে পাচ্ছি না? কাদের জন্য গেলেন? কেন গেলেন? কিসের আশায়? কি প্রত্যাশা নিয়ে, কি 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 পাওনা থেকে, কি প্রত্যাশা থেকে তিনি এরকম একটা পথ বেছে নিলেন? এটা বুঝতে কি পণ্ডিত হওয়া লাগে? বিবেক, শুধু বিবেকটা লাগে। বিবেক সবার আছে, আমরা ব্যবহার করতে পারছি না। আমরা এখন কি করার কথা, কি বলার কথা, সেগুলো ফেলে আমরা কুতর্কে পড়ে আছি। এগুলো কি এখন আমাদের সাথে যায়? আমাদের সাথে যায়? জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই ঘটনার জন্য মর্মাহত। সবাই এটার আসল রহস্যটা জানতে চায়। যে বা যারা এই ঘটনা করেছে, সে স্বজাতি স্বগোত্রীয় সধর্মী, সে যেই হোক, এমন জঘন্যতম নিকৃষ্টতম ঘটনা কে করেছে, এটা জানতে হবে। জানতে হবে, এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার হতেই হবে। আমরা আজকে এটাও চোখে পড়ার মতো একটা বিষয়, আজকে এটা যদি এমন হতো যে অন্য কোনো সম্প্রদায় এটা করেছে, আমরা এতক্ষণ কি, আমরা এভাবে এটা নীরব ভূমিকা পালন করতাম? এটা কেমন কথা? পাপ পাপ, অন্যায় অন্যায়, অবিচার অবিচার, অনাচার অনাচার, সব জায়গাতে অনাচার, সে যেই করুক। এখানে তাদের কোনো জাত ধর্ম সম্প্রদায় সীমারেখা থাকতে পারে না। এবং এমন যারা করবে, সে যেই হোক না কেন, তার একটাই পরিচয়, সে অপরাধী, সে খুনি, সে মানবতার বিরোধী। সে যেই হোক না কেন, তার বিরুদ্ধেই তো আমাদের অবস্থানটা হতে হবে, তাই না? নিদেন পক্ষে সে কে, এই জঘন্যতম কাজটা কারা করলো, এটা ফাইন্ড আউট করা এখন আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এটুকু কাজ তো আমাদের করতে হবে। মৃত্যুর পরবর্তী যিনি নিজেকে উৎসর্গ করলেন এই অল্প সময়ের মধ্যে, যার বর্ণাঢ্য একটা জীবন হতে পারতো, আরো অফুরান সম্ভাবনা ছিল, সেই রকম একটা জীবন উৎসর্গ করে দিলেন তিনি, তার জন্য কি আমাদের এতটুকু করার কোনো করণীয় থাকবে না? এটা কোনো রাক্ষসের বিষয় না, নৈতিকতার মানদণ্ডের বিচারের বিষয় এটা আজকে। হ্যাঁ, তিনি মরে গেছেন, আমরা কিছু ওনার জন্য করলেও না করলেও, সুখ জানালেও না জানালেও, ব্যবস্থা নিলেও না নিলেও, ওনার কিছুই আসে যায় না। আপনারা এটা ভালো করে জানেন। করতে হচ্ছে নিজেদের স্বার্থে, করতে হচ্ছে যারা আছে তাদের স্বার্থে, করতে হচ্ছে একটা দৃষ্টান্ত রেখে যাওয়ার জন্যে। যিনি গেছেন তার জন্য নয়, তার জন্য নয় তো। আমরা কেন করছি, আমরা কেন এসব কথা বলছি, কেন এরকম একটা অনাচার ফলে কারো উপর কেন বিক্ষোভ হওয়ার পরেও আমরা সরব হই? এখানে রাগ খুব কাজ করে, প্রাধান্য পায়, এটা মুখ্য বিষয় নয়। আমরা ওইটা ভেবে আমরা সক্রিয় হই, কিছু কিছু মানুষ, এমনকি বিক্ষোভ হওয়ার পরেও, এটাও যে যে আমরা তো থাকবো না শত বছর ধরে, এই ঘটনাগুলো তো আর আজকে একটার পরে থেমে যাবে না, হবে নানান কারণে। দিন যায়, দিন ভালো, আসে দিন আরো খারাপ, এগুলো ভবিষ্যতেও হবে। ফলে কি করতে হয়, কিভাবে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হয়, এবং এই এমত অবস্থায় আমাদের কার কি করণীয় থাকবে, ভূমিকা থাকবে, এমন দৃষ্টান্তগুলো তৈরি করার জন্য আমরা মূলত কথা বলি, কিছু করবার চেষ্টা করি, তাই না? এবং সব থেকে বড় কথা হলো, একটা পাপ, একটা অন্যায়কে ঠেকিয়ে দেওয়ার না হলে আরো 10টা অন্যায় এগুলো তৈরি হবে। একটা অন্যায়কে যদি রোধ করে দেওয়া যায়, আরো 10টা অন্যায় রোধ হবে। তো এক্ষেত্রেও আমরা মোটামুটি সেটা বুঝাতে চাচ্ছি, নানান মতানৈক্য, বিভেদ, এগুলা কুতর্ক বাদ দিয়ে আসুন, কাজের কাজটা আমরা করি, এখন কাজের কাজটা করি। আমাদের মূল কাজ যেগুলো করণীয়, এখন আমাদেরকে সেটাই করতে হবে। এটা যে কারো উপর হতে পারতো,
বড়ুয়া ভিক্ষু, রাখাইন ভিক্ষু, চাকমা ভিক্ষু, মারমা ভিক্ষু, আদিবাসী ভিক্ষু, হ্যাঁ, বাঙালি ভিক্ষু, এটা বড় বিষয় না। পরিস্থিতি বিচার করলে যেটা বুঝে পাবেন, এটা যে কারো উপর হতে পারে, হতে পারতো, হবে। তো হলে কি করতে হবে, এটাই এখন সব থেকে বড় কথা, বড় প্রশ্ন, গুরুত্ব পাওয়ার বিষয়। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা আমার আজকের এই আলোচনা দেখছেন, শুনছেন, একটু আমলে নিবেন, বিবেচনা করবেন এবং অন্যদেরকে একটু বুঝাবেন, বলবেন, নিদান পক্ষে একটু ছড়িয়ে দেবেন যে আসলে যে ভুলের মধ্যে অনেকে ভুল করছে। আমি আর কথা বাড়াবো না। আমি এই পাহাড়ি বাঙালি বৌদ্ধ যে কুতর্ক, এটা নিয়ে একটু বলবার জন্য আজকে এসেছিলাম। পোস্টমর্টেম রিপোর্ট এবং সেটা আহ, সহসা হাতের নাগালে নিয়ে আসা, তার পরবর্তী করণীয়, আমাদের কার কি করণীয়, এই বিষয়গুলো, আইনি পদক্ষেপ কি হবে, এই বিষয়গুলো নিয়ে, এবং আমাদের মাননীয় সংঘের পক্ষ থেকে আমরা কি করতে পারি, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একটু এখানে এসেছিলাম আজকের আলোচনা। আমি আজকেই যে শেষ হয়ে যাবে তা না, আমার ইচ্ছা এটা, হ্যাঁ, আমরা এখন এই সৎ ইচ্ছা থাকলে আমরা সেখানে ছুটে যেতে পারছি না বিভিন্ন কারণে। কিন্তু আমাদের যেটা দৃঢ় সংকল্প, এটা শেষ না দেখে আমরা হাল ছাড়ছি না। এটার কোনো কিনারা হতেই হবে, হতেই হবে, কারো না কারো হাত ধরে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়, হ্যাঁ, যারা দেশে বিদেশে সবাই যারা আছেন, হ্যাঁ, এই অনাচারের বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন হতেই হবে, শান্তিপূর্ণ আন্দোলন হতেই হবে, প্রতিবাদ হতেই হবে। এর নেপথ্যে যেই বা যারা আছে তাদেরকে মুখোশ উন্মোচন করতেই হবে। এটাই হচ্ছে আমাদের মূলত বর্তমান সময়ে সবার দাবি। এটা এটা আমাদের সকলের করণীয় হওয়া উচিত। আর শেষে যে কথাটা বলে শেষ করব, দায়িত্ব নিয়ে বলছি, যাদের, যারা কিনা আমার বৌদ্ধ সম্প্রদায়ের আদিবাসী ভাই বোন, মা বাবা, কেউ যদি এমন মনে করে থাকেন এখানে বড়ুয়া বনাম আদিবাসী ভিক্ষু বিষয় এই সেই, এরকম যদি বিভেদ গুণাগ করেও থেকে থাকে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, অনেকে জানেন না, যারা আমার আশেপাশে আছে, কক্সবাজার জেলায় আছে, তারা জানে, তাদের জন্য বলছি না, সবার জন্য বলছি, দেশে বিদেশে যারা আছে সবার জন্য বলছি একটা কথা, নানান কারণে আমাদের মধ্যে যে ন্যূনতম একটা নেটওয়ার্ক, যোগসূত্র, যোগাযোগ নেই, সামাজিক ঐক্য নেই, সেটাকে মিনিমাইজ করার জন্য অন্তত আমি সারা বাংলাদেশে না পারলেও আমি যেখানে আছি, যেখানে আমার জন্ম বেড়ে ওঠা এই কক্সবাজার অঞ্চলে, এই গোটা জেলায় উল্লেখযোগ্য সংখ্যক, হ্যাঁ, বড়ুয়া বৌদ্ধ এবং আদিবাসী বৌদ্ধ আছে। আপনারা অনেকেই জানেন আমাদের ৮ উপজেলার কুতুবদিয়া ছাড়া বাকি ৭ উপজেলাতেই আছে, উল্লেখযোগ্য সংখ্যক আছে। কিন্তু কিন্তু আমরা, রামুর বৌদ্ধরা কেমন আছে 10 কিলোমিটারের ব্যবধানে, সদরের বৌদ্ধরা জানে না। উখিয়ার বৌদ্ধরা কেমন আছে টেকনাফের বৌদ্ধরা জানে না। টেকনাফের বৌদ্ধরা কেমন আছেন উখিয়ার বৌদ্ধরা জানে না। চকরিয়ার বৌদ্ধরা কেমন আছেন মহেশখালীর বৌদ্ধরা জানে না। পেকুয়ার বৌদ্ধরা কেমন আছে চকরিয়ার বৌদ্ধরা জানে না। আজকে দীর্ঘ সময় ধরে আমাদের এই নাজুক অবস্থা, এটার কারণে কিন্তু আমাদের মাসুলও কম দিতে হচ্ছে না, হয়নি। তো আমি এই দীর্ঘ একটা চিন্তা ভাবনা থেকে তখন আমি একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য, নিজেদের মধ্যে সামাজিক ঐক্য তৈরি করবার জন্য মূলত এই কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ নাম দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম 17 সালে। খবর নিয়ে দেখেন 17 সাল থেকে এই 6 বছরে অসংখ্য সমস্যার সমাধান করেছি। সেখানে আমাদের গ্রাফ যেটা বলে, আমাদের জরিপ যেটা বলে, তথ্যপত্র যেটা বলে, সেখানে অধিকাংশ সমস্যার সমাধান এখানে যারা আমাদের কক্সবাজার জেলায় বিশেষ করে চাকমা আছে, রাখাইন আছে, তঞ্চঙ্গা আছে, আদিবাসী বৌদ্ধ যারা আছে, সংখ্যাগরিষ্ঠ সমস্যা, ভূমি থেকে শুরু করে নানান সমস্যা, এগুলি তাদের সমস্যায় আমি বা আমরা সমাধান করেছি। কই আমরা তো ওখানে বড়ুয়া এবং আদিবাসী গুণাগ করে কল্পনায়ও তো আনি না কখনো। আমরা আমরা সকলের সংকট একই, আমাদের সকলের সমস্যা একই, আমাদের কষ্ট দুঃখও একই, কিন্তু আমরা এক হতে পারি না। কিন্তু এক হয়ে থাকলে কিছু বিষয়, যে এক বিপদে আপদে সংকটে দুঃসময়ে একজন আরেকজনের পাশে থেকে সবগুলো না পারলেও কিছু সমস্যার সমাধান করা যায়,
সেই প্রত্যাশা এবং স্বপ্ন নিয়ে আমি এই বৌদ্ধ সুরক্ষা পরিষদ কক্সবাজার অঞ্চলে দাঁড় করিয়েছিলাম, এবং সেই ফল প্রত্যাশা অনুযায়ী সেটা আমরা দিতে পেরেছি কিনা, সমাজ পেয়েছে কিনা খোঁজ নিয়ে দেখেন। এবং এই পরিষদে বৌদ্ধ বলতে যারা আছে, চাকমা, রাখাইন, তঞ্চঙ্গ্যা, বড়ুয়া, এই কক্সবাজার অঞ্চলে যারা আছে সকলের প্রতিনিধিত্ব আছে। সকলে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। কত ভালো লাগে সবাই মিলে মিশে থাকলে, এবং সবাই মিলে মিশে একটা নেটওয়ার্ক করতে পেরেছি বলে। খবর নিয়ে দেখেন, যে কোনো বিপদে আপদে কে যাচ্ছে না যাচ্ছে আমরা দেখি না, আমরা আছি অন্তত। সে রাত দুটো হোক কিংবা ভর দুপুরে হোক, যে কোনো সংকটে আছি, সেটা যদি ন্যায্য হয়। কই আমরা তো সেখানে আদিবাসী বা বড়ুয়া, বাঙালি এসব টানাপোড়েন তো আমাদের মধ্যে নেই। তো আমি এই কথাগুলো বললাম এই কারণে যে এই ধরনের এগুলো হচ্ছে কি হীনমন্যতা, এগুলি আমাদের মধ্যে যাদের মধ্যে কাজ করে না, হীনমন্যতা। বৌদ্ধ সম্প্রদায় তো দূরের কথা, অন্য সম্প্রদায়ের মধ্যেও, অন্য সম্প্রদায়েরও যদি কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, সাধ্যমতো চেষ্টা করি, প্রকাশ্যে না পারলে আড়ালে আবডালে থেকে পাশে থাকতে চেষ্টা করি। এবং ভুল করেও ভুল করেও আমরা কিছু মানুষ একতাবদ্ধ হয়েছি বলে, স্বজাতি স্বগোত্রীয় বলে, একই ধর্মের বলে অন্য সম্প্রদায়ের কারো মানুষের বিন্দু বিসর্গ ক্ষতি করি না। বাস বিচার ছাড়া কিন্তু আবার ঝাঁপিয়েও পড়ি না। শুধুমাত্র যে আমরা নিজেদের নিজেদের সীমারেখায় থেকে, হ্যাঁ, নিরীহ অথচ নিপীড়িত হচ্ছে, নির্দোষ কেউ কারো পাশে নাই, সে সমস্ত বিষয় দাঁড়ালে সেখানে সমস্ত বাধা ডিঙ্গিয়ে ঝুঁকি নিয়ে আমরা আছি অন্তত সেখানে, এটা সবাই জানে। নিজেদের কথা একটু বললাম, লজ্জাও লাগে। এরপরে বলেছি এই কারণে যে আপনাদেরকে এই বার্তাটা দিতে চেয়েছি যে এ ধরনের হীনমন্যতা, এই দীনতা, মনের দৈন্যতা, এগুলো নিয়ে পড়ে থাকার সময় নয় এখন। আসুন সবাই মিলেমিশে মানুষ হিসেবে মানুষকে বড় করে দেখি। অপরাধ সবসময় অপরাধ, অত্যাচারী সবসময় অত্যাচারী হয়, সে যে হোক না কেন, আমি আপনি বলে কথা না, সে যে হোক না কেন, অত্যাচারী সবসময় অত্যাচারী, পাপ সবসময় পাপ, সর্বকালে সর্বদেশে পাপ সবসময় পাপই হয়। হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখতে হবে, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়। আপনি যদি মনে করেন যে আপনি ন্যায় অন্যায় দেশ কাল পাত্র বিবেচনা করে আপনি করবেন, তাহলে আমি বলবো আপনি আসলে প্রকৃত প্রতিবাদী মানুষ নয়, প্রকৃত মানুষ আপনি হতে পারেননি বা আমি হতে পারিনি, যদি আমার সেই সব বিবেচনায় যদি আমার ন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আশা করছি আমার কথাগুলো খারাপভাবে নেবেন না, বাছ বিচার করবেন সেই প্রত্যাশা রেখে। সকলে আসুন আমরা, এরকম একটা জঘন্যতম ঘটনা ঘটে গেল, এই ঘটনার বিপরীতে, হ্যাঁ, আমরা সবাই মিলে কি করতে পারি, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার হতে পারি। হ্যাঁ, এখনো পারিপার্শ্বিকতা চতুর্দিকে তাকালে অবাক লাগে, চারদিকে শুনশান নীরবতা, যেন কিছুই হয়, কিছুই হয়, কিছুই হয় না। কেন আমাদের এমন দৈন্যতা? ধরেন আমি ধরে নিলাম যে এটা, ধরেন একদিকে প্রমাণিত হয়েছে এটা হত্যা, এবং হত্যাটা এটা পাহাড়ি কোনো সংগঠন